ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে চলে আসলাম। আমাদের প্রাণ কবিতা রানিং চলতেছিল স্যার, আপনারা তো জানেন। তো আমরা সেই হিসাবে সৃজনশীলের 2 নাম্বার যে প্রশ্নটা সেটা নিয়ে আলাপ করব। ওকে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখেন আমরা কি বলতে চাই সৃজনশীল প্রশ্নের মধ্যে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। এই যে উদ্দীপকটা আমরা পড়বো, এই উদ্দীপকটা আমার খুব পছন্দের একজন কবির, আগের দিনও বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি, আগের দিন বলতে আগের টপিকে বলছিলাম। সেটা হচ্ছে স্যার, এই কবির নাম হচ্ছে, আমি মজা করে বলি আর কি, আমি বা আমার গুরুর থেকে বলি, আমার গুরু হচ্ছে হুমায়ুন আহমেদ সাহেব। উনি বলেন জিবাবু। জিবাবু মানে হচ্ছে স্যার জীবনানন্দ দাশ, ক্লিয়ার, জীবন বাবু আর কি। এই জীবনানন্দ দাশ অসম্ভব লেভেলের বাংলা প্রীতি ছিল ওনার। তার থেকে বড় কথা কি ছিল স্যার জানেন? ওনার মধ্যে একটা অদ্ভুত গভীরতা ছিল, দর্শনের গভীরতা, চিন্তার গভীরতা। ওই কথাগুলাই যেন রবীন্দ্রনাথের মধ্যে, রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের সিনিয়র, অনেক সিনিয়র, কিন্তু রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। কোথায় স্যার? ওদের কবিতার ধরন মোটেও এক না, লেখার ধরনও এক না, চিন্তাও আমি মোটেও এক বলবো না, কিন্তু দর্শনের জায়গা, জীবনের গভীর মানে একটা জীবনবোধের জায়গাতে দুইজন কোথায় যেন মিলেমিশে এক হয়ে যায় স্যার, ক্লিয়ার। এই কারণেই এখানে জীবনানন্দ দাশের কবিতা দিয়ে রবীন্দ্রনাথের কবিতার প্রাণের ব্যাখ্যাটা আমরা যাব। আমরা দেখি জীবনানন্দ দাশ কি বলছে এই কবিতায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মানে বাংলার রূপ যেহেতু দেখছি, পৃথিবীর রূপ আমার আর খোঁজার দরকার নাই। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের কাছে অশ্বত্থে করে আছে চুপ। স্যার দেখেন কি কি অদ্ভুত অদ্ভুত একটা ভিজুয়াল। ওনার কবিতাগুলো একটু অন্যরকম স্যার, একটা দৃশ্য উনি দেখালেন। উনি কি বললেন জানেন? বাংলার মুখ দেখতে চায়, বাংলার মুখ যেহেতু দেখছে, উনি পৃথিবীর আর কোনো রূপ উনি খুঁজতে চায় না, উনি জানে বাংলার মধ্যে সব রূপ আছে। তাই উনি ভোরবেলা দেখেন অন্ধকারে জেগে উঠে, মানে তখনও সকাল হয় নাই, ভোর রাত আর কি, এখন অন্ধকার রয়ে গেছে, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, তাকায় সে কি দেখে, ডুমুর গাছ যদি আপনারা দেখেন বড় বড় পাতা হয় আর কি, একদম ছড়ানো হয়। তো কি বললো, দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল, একদম সকালের দোয়েলটা চুপ করে পাতার নিচে, ছাতার নিচে বসে আছে। এবং চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, পল্লব মানে কি তার পাতার, আমি তার দিকে তাকা দেখি তার পাতার স্তূপ, মানে পাতা ঝরে ঝরে পড়তেছে, বা গাছের পাতা একদম ঝাপড়ানো আর কি। কিসের, কোন পাতার স্তূপ স্যার? জাম, বট, কাঁঠালের, হিজল গাছ আর অশ্বত্থ, এটা বট গাছের মতো একটা গাছ স্যার, ক্লিয়ার, অশ্বত্থ গাছ। গৌতম বুদ্ধ যেই গাছের নিচে বসে ধ্যান করেন, ওটা কিন্তু বট গাছ না, এটা কিন্তু অশ্বত্থ গাছ, ক্লিয়ার। দেখতে অনেকটা বট গাছের মতো, একই রকম, পার্থক্য হচ্ছে ওর পাতায় শিকড় থাকে, বট গাছের পাতায় ঝুল বা শিকড় থাকে না। তো কি বললো, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ, ক্লিয়ার স্যার। স্যার অশ্বত্থেরা সবাই স্যার চুপ করে বসে আছে, যেন চারদিক নিস্তব্ধ, একটা দোয়েল পাখি, বাংলার ভোরের একটা দৃশ্য, পাতা দিয়ে ঘেরা চমৎকার সুন্দর একটা দৃশ্য এখানে জীবনানন্দ দাশ উপস্থাপন করলেন। এইটা দিয়া উনি আসলে বাংলার রূপ বুঝাইলেন। আর আমাদের প্রাণ কবিতায় কোথায় মিলল স্যার? ওই যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পৃথিবী যে আসলে মায়াময়, পৃথিবী ছাড়া যাওয়া যে অনেক কষ্টের স্যার, এই জিনিসটা, পৃথিবীর মায়ার রহস্যটা কোথায়, এটাই যেন উদ্দীপকে চলে আসলো স্যার, ক্লিয়ার। যে এই কারণে আমরা পৃথিবী আসলে ছাড়তে চাই না, এটা ছাড়তে আমাদের যন্ত্রণা লাগে। এইবার দেখেন প্রশ্নগুলা কি। এক, কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন স্যার, ক্লিয়ার। কবি কি বলতে, কবি জগতের মাঝে অমর আলয় রচনা করতে চান। জগতের মাঝে মানে কি, সাধারণ মানুষের জগতের মাঝে উনি অমর আলয়, অমর মানে স্যার যা কখনো শেষ হবে না, এবং দুঃখিত স্যার, এরা আলয়, আলয় মানে হচ্ছে বাসা, অমর আলয় মানে কি স্যার, একটা অমরত্বের বাসা। উনি পৃথিবীর মাঝে এই জীবদ্দশাতে উনি একটা অমরত্বের বাসা তৈরি করতে চান, যেখানে উনি কখনোই মরবেন না। এটা কিভাবে সম্ভব স্যার? শিল্পকর্মের মাধ্যমে বা মহৎ কর্মের মাধ্যমেই সম্ভব, ক্লিয়ার স্যার, গেল এক। দুই, পুষ্পিত কানন বলতে কবি কি বুঝাতে চেয়েছেন স্যার? পুষ্পিত, পুষ্প মানে স্যার ফুল, পুষ্পিত মানে হচ্ছে ফুলে ভরা বা ফুল দিয়ে মাখামাখি স্যার, ক্লিয়ার। কানন শব্দের অর্থ বাগান, মানে ফুলের বাগান, চমৎকার সুন্দর ফুলের বাগানকে বলা হয় পুষ্পিত কানন। রবীন্দ্রনাথ এখানে পুষ্পিত কানন বলতে শুধুমাত্র ফুলের বাগানকে বুঝান নাই, তা তো বুঝাইছেনি, প্রাকৃতিক সৌন্দর্য বুঝাইছেনি, সাথে কি বুঝাইছেন স্যার? এই যে আমাদের মায়া মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, এগুলোকে সবগুলো একত্র করে উনি পুষ্পিত কানন বলে উল্লেখ করতেছেন, ক্লিয়ার। মানে চারদিকে যেন ভালোবাসার ফুল ফুটে ওঠে, এবং রবীন্দ্রনাথ যেন বলতেছেন যে এই পুষ্পিত ফুলের বাগান আমরা ছাড়তে চাচ্ছি না, ক্লিয়ার স্যার। আমরা দেখি উত্তর আমরা কি বলতেছে। এটি কেবল একটি বাগান বা বনভূমি নয়, বরং জীবন্ত প্রকৃতির প্রতীক। দেখেন মিলল আমার কথা। প্রাণ কবিতায় কবি সৎ ও শুভকর্মের করে জগতের মানুষের মনে বেঁচে থাকতে চান, যেখানে সূর্যের আলো, ফুলের সৌন্দর্য ও প্রাণের উচ্ছ্বাস একত্রে প্রকাশ পায়। কবির দৃষ্টিতে পুষ্পিত কানন মানুষের জীবনের আশার আলো, সুখ ও প্রাণ শক্তির উৎস। মিলল স্যার?
এখানে পুষ্পিত কারণ মানে শুধুমাত্র ফুল না, বরং আমাদের যে আশার আলো, আমাদের যে শক্তি, সামর্থ্য এবং ভালোবাসার যে পৃথিবীটা, সেটাই হচ্ছে আমাদের পুষ্পিত কারণ। ক্লিয়ার? তাই পুষ্পিত কারণ মানব জীবনের সৌন্দর্য ও প্রাণবন্ত পরিবেশের প্রতীক হিসাবেই ব্যবহৃত হয়েছে। তাই পুষ্পিত কারণ কি স্যার? মানব জীবনের সৌন্দর্য ও প্রাণবন্ত পরিবেশ, মানে পরিবেশ প্রকৃতি তো আছেই, এবং মানুষের জীবনে যে গভীর সৌন্দর্যটা, সেটারই উনি পুষ্পিত কারণ বলে উল্লেখ করছেন। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? ইনশাল্লাহ লেখাটা খুব একটা ঝামেলা হবে বলে আমার কাছে মনে হয় না। এইবার আসেন গতে। উদ্দীপকের আলোকে কবিতার ভাব বিশ্লেষণ করো। উদ্দীপকের স্যার কবিতার মধ্যে কিছুই নাই, মানে উদ্দীপকের কবিতার মধ্যে মেইন কবিতা তো অনেক কিছুই নাই স্যার। হ্যাঁ, তাহলে আপনি কোনটা ব্যাখ্যা করবেন? খালি প্রাকৃতিক সৌন্দর্যটা ব্যাখ্যা করবেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন ওনার কবিতাতে। যদিও প্রাণ কবিতায় ওইটা কিন্তু মূল ব্যাপার না, তার বাইরের আলোচনাটাই মূল ব্যাপার, কিন্তু এই উদ্দীপকের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটাকেই বড় করে দেখব। ক্লিয়ার? এবং গ নাম্বার প্রশ্নে। ওকে স্যার? তো কোথায় মিল পাওয়া যায়? প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাতে একটা মিল পাওয়া যায়, এবং আমরা একটু লাইনটা পড়ি, দেখেন। প্রাণ কবিতায় কবির মর্তপ্রীতি অমরত্ব বর্ণিত হয়েছে। মর্তপ্রীতি মানে পৃথিবীর প্রতি যে প্রেম, সেটা অমরত্বে বর্ণিত হয়েছে। তিনি অমরত্ব চান, এটা স্পষ্ট, কিন্তু যে কারণে চান তার অন্যতম কারণ হলো সৌন্দর্য চেতনা। পৃথিবীর রূপ, রস, গন্ধ কবির মাঝে অন্যরকম ভালো লাগার আবেশ তৈরি করে। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আবেগ, অনুভূতি সহ নানাবিধ প্রাণের খেলা কবিকে যুগ যুগ ধরে বেঁচে থাকতে অনুপ্রাণিত করেছে। প্রাণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সূর্যের আলো ও পুষ্পিত প্রকৃতির মাঝেই জীবন তখনই সার্থক হয় যখন তা মানুষের হৃদয়ে স্থান পায়। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, হৃদয় দিয়ে অনুভূতি করাই প্রকৃত জীবন বোধ। এইটা হচ্ছে বড় কথা। ক্লিয়ার স্যার? মানে প্রাকৃতিক সৌন্দর্য কথা তো বলাই হচ্ছে দুই কবিতাতেই, কিন্তু খালি চোখ দিয়ে ওটা দেখা না, হৃদয় দিয়ে বোঝা। স্যার জীবনানন্দ দাশ কি বললো? যে বাংলার মুখ দেখে আমার পৃথিবীর রূপ আর খোঁজার দরকার নাই, আমি যেন সব রূপ বাংলায় পেয়ে গেছি। তার কারণ কি? কবি খালি রূপটাকে দেখে নাই, কবি রূপটাকে অন্তরে ধারণ করছে। বাইরের রূপটা কেমন হইতে পারে সেটা সাথে উনি এটা অন্তরেই বিচার করে বুঝে গেছে যে এটাই শ্রেষ্ঠ বা এটাই মহান, এটার অনুভূতিটা অন্যরকম। ঠিক যেমনটা রবীন্দ্রনাথ বলছেন, মানুষ যেই কারণে পৃথিবী ছেড়ে মরতে চায় না। ওকে স্যার? এইবার দেখেন, উদ্দীপকে প্রাণবন্ত করে দিলে ঠিক কবিও সামথিং সামথিং, ওদিকে যাবো না। এইবার দেখেন, তাই তিনি জন্ম জন্মান্তরে এখানেই থাকতে চান। জীবনানন্দ দাশ অনেকবার অনেক কবিতায় পুনর্জন্ম এবং আবার বাংলায় ফিরে আসার কথা বলছেন। প্রাণ কবিতার সৌন্দর্য চেতনা কোনো দেশকে কেন্দ্র করে নয়, বরং বিশ্ব প্রকৃতিকে নিয়ে। এই কবিতায় জীবনের অন্তর্গত অনুভূতির গুরুত্ব গভীরভাবে প্রকাশ পেয়েছে। স্যার উদ্দীপক আর কবিতার যদি বেসিক আরেকটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে প্রাণ কবিতায় যে পৃথিবীর সৌন্দর্যের কথা বলা হচ্ছে, সেটা সারা পৃথিবীর সমগ্র সৌন্দর্য। আর আমাদের এই উদ্দীপকে কিন্তু জীবনানন্দ দাশ, যেহেতু উনি অসম্ভব বাংলা পাগল, তাই উনি বাংলার রূপ নিয়েই পড়ে আসেন। তো এইখানেই আমরা তফাৎ ধরতে পারি। এছাড়া আদতে প্রাণ কবিতার যে সৌন্দর্যবোধের যে তাগিদ এবং আমাদের এই কবিতার উদ্দীপকের যে সৌন্দর্যবোধ, দুটো আসলে মিলেমিশে এক হয়ে যায়, কারণ দুটাই প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভর করা। ক্লিয়ার স্যার? তার মানে বলতে পারি জীবনের প্রতি যে মায়া বা জীবনের প্রতি যে মানুষের টান থাকার যে মূল কারণ, সেটা কবিতা এবং উদ্দীপক দুই জায়গাতেই আছে। ওকে স্যার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আমরা আবার ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। স্যার একটু দেখেন, আমি একটু পাশে চলে যাই। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে হৃদয়ের সংযোগেই যে জীবনের পূর্ণতা, উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো। দেখেন প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে হৃদয়ের সংযোগেই, মানে মনের সংযোগ করে, প্রকৃতির সাথে মনটা যোগ করতে পারলেই যে জীবনের পূর্ণতা, এইটা লেখো। স্যার জীবন পূর্ণতা পায় কখন? যখন প্রকৃতি আর মনকে, আপনার হৃদয়কে আপনি এক করতে পারবেন। মানে কি স্যার? আপনি বৃত্ত, বৈভব, বস্তুগত সম্পত্তি, একটা আইফোন দিয়ে আপনি হয়তোবা শো অফ করতে পারবেন, আপনার মধ্যে হয়তোবা অহংকার কাজ করবে, কিন্তু আইফোন আপনারে তৃপ্ত করবে না। মানে রবীন্দ্রনাথ এবং উদ্দীপকের মতে, আপনার সাথে ঝগড়া করেন না যে স্যার এটা বললেই হলো, আমার তো আইফোন ঠিকই তৃপ্ত করতে পারে স্যার, কিন্তু রবীন্দ্রনাথ এবং উদ্দীপক এবং আমার মতো লোকজন বিশ্বাস করে একটা বস্তুগত জিনিস আপনাকে তৃপ্ত করতে পারে না। ও আপনাকে মুহূর্তের একটা আনন্দ দেয়, কিন্তু চিরন্তন তৃপ্ত আপনারা কি করতে পারে স্যার? একটা, আমি নর্মালি বলতে, একটা চমৎকার ওয়েদার, একটা সুন্দর সমুদ্র, একটা পাহাড়, একটা জঙ্গল, একটা বন, একটা ফুলের বাগান, ও আপনারা সারা জীবন তৃপ্ত করতে পারবে। একটা পাখির মিষ্টি গান, ও আপনারা সারা জীবন তৃপ্ত করতে পারবে। কিন্তু একটা আইফোন ঠিক 14-এর পর 15 আসলে ওর তৃপ্তিনেস ফুরায় যাবে, 15-এর পর 16 আসলেই ফুরায় যাবে। কিন্তু স্যার গোলাপ ফুল 1000 বছর আগের গোলাপ ফুটে থাকুক আর আজকের গোলাপ ফুটুক স্যার, ওর সৌন্দর্য, ওর আনন্দ কিন্তু এক স্যার।
ওর কোনো পার্থক্য নাই। বা আমার ছোটোবেলার কথা মনে পড়ে, এবার একটু কনকনা শীত পড়ছিল, ছোটোবেলায় আমি কনকনা শীতে স্কুলে যাইছিলাম, যে আনন্দটা পাইছিলাম, এবার শীত আসার পর আমি যেন সেই ছোট্টবেলায় ফেরত গেছি আর কি। আমার কাছে ওই শীতের ফিলটা হঠাৎ করে মনে পড়ে গেছে স্যার। দেখেন ও কিন্তু আমার আবার ঠিক আগের মতোই তৃপ্ত করলো, যেটা একটা বস্তুগত জিনিস পারে না। সেটাই উদ্দীপক এবং কবিতায় বলা যে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আপনি যদি অন্তরের কানেকশন করতে পারেন, সংযোগ করতে পারেন, সেটাই জীবনে আপনার পূর্ণতা দিবে। আপনি আসল সৌন্দর্যের, আসল তৃপ্ততা বা আসল আনন্দ আপনি উপলব্ধি করবেন। ক্লিয়ার স্যার? আসেন দেখি উত্তরটা কীরকম দাঁড়াইছে। দেখেন নমুনা উত্তরটা একটু আগাই স্যার। আমি প্রথম লাইনটা অবশ্যই পড়বো না, কারণ ওই যে যেটা বলছে যে হ্যাঁ আমরা একমত, এর পরের লাইন থেকে প্রকৃতি মানুষের বাহ্যিক আনন্দের উৎস হলেও তার প্রকৃত প্রভাব পড়ে মানুষের হৃদয়ে। ক্লিয়ার? এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, সূর্যলোক এবং সবুজ প্রকৃতি মানুষের মনে প্রাণের সঞ্চার করে। সূর্য এবং পুষ্পিত কাননের মাঝে বা কারণ মানে বাগান, কারণের মাঝে জীবন তখনই অর্থবহ হয় যখন তা হৃদয়ে স্থান পায়। প্রাণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর জগতের সুন্দর ও আকর্ষণীয় দিকের পাশাপাশি হাসি, কান্না, মান, অভিমান, আবেগ, ভালোবাসাময় পৃথিবীর কথা তুলে ধরেছেন। সৎ ও শুভকর্মের মাধ্যমে জগতে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ কবি জীবনে নেতিবাচকতা পরিহার করে পুষ্পিত বাগানে ঠাঁই পেতে চান। ক্লিয়ার স্যার? দেখেন খেয়াল করে দেখেন, আবারও সৎ জীবনের কথা আসলো, যদিও উদ্দীপকে মূলত এই প্রশ্নে আপনার মূলত প্রকৃতি কেন্দ্রিক লেখাই লিখবেন। সৎ জীবন অসৎ জীবনের কথা আসলে লেখার দরকার নেই, কারণ উদ্দীপকেই আলাপটা ওঠে নাই স্যার। ক্লিয়ার? এবার আমরা আগাই। পরে কি বলতেছে উদ্দীপকে, কি বলছে, বাংলায় কাঁঠাল মাঠালও আমরা জানি। এইবার একটু আগাচ্ছি। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার ফলে কবি অন্য দেশের রূপের সৌন্দর্য খুঁজে দেখতে অনাগ্রহ। এইবার রবীন্দ্রনাথের মতে প্রকৃতি কেবল দৃশ্যমান সৌন্দর্য নয়, এটি মানুষের অনুভূতি, চেতনা ও আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হৃদয়ের সঙ্গে প্রকৃতির এই গভীর সংযোগই মানুষকে আনন্দ, শান্তি ও জীবনের পূর্ণতা দেয়। তাই বলা যায় প্রকৃতিকে হৃদয় দিয়ে গ্রহণ করলেই জীবন হয়ে ওঠে সত্যিকার অর্থে সার্থক ও পরিপূর্ণ। ক্লিয়ার স্যার? অর্থাৎ এই নেচারের মধ্যে, এই প্রকৃতির মধ্যে যাবতীয় আনন্দের উপকরণ লুকায় আছে, কিন্তু সেইটা আপনার চোখে বা হাতে স্পর্শ করে বুঝলে হবে না, আপনাকে অন্তর দিয়ে স্পর্শ করতে হবে। আপনি যদি পারেন অন্তর দিয়ে স্পর্শ করতে, তাহলেই আপনার সার্থকতা, নয়তো আপনার জীবন আদতে পরিপূর্ণ হইল না, বরং আপনার লাইফ সাদা বাংলায় বলতে গেলে একটা লস প্রজেক্ট হয়ে গেল। ক্লিয়ার স্যার? এবং আপনারা প্রশ্নটা লস প্রজেক্ট লিখবেন, আপনার প্রশ্নে কি লিখবেন স্যার? যে যদি প্রকৃতির সাথে মানুষের হৃদয় সংযোগ স্থাপন করতে না পারে, তাহলে মানুষের হৃদয় কখনোই জীবনের যে আসল পরিপূর্ণ স্বাদ, সেটা কখনোই সে উপলব্ধি করতে পারে না। ক্লিয়ার স্যার? এইভাবে যদি আপনারা লেখেন, ঘয়ের প্রশ্ন বললাম, আমি কিছু কথা বললাম, নমুনা উত্তর দেওয়া আছে, এবং কবিতার মধ্যে তো রবীন্দ্রনাথ নিজেও কিছু বলছেন, সব মিলা যদি ইনশাল্লাহ লিখতে পারেন, আশা করি এই উত্তরটা আপনাদের ভালো হবে, খারাপ যাবে না। তো আসেন, ওই দেখেন আগের থেকে উকি মারা শুরু করছে, তো ওরা আর অপেক্ষা না করাই আমরা ওখানে চলে যাই। চলেন সবাই, আল্লাহ হাফেজ।